শুদ্ধ হজ ব্যবস্থাপনা আপনারা দেখেছেন, সেটার ধারাবাহিকতা আমরা বজায় রাখার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। এদেশের গণমাধ্যম সমূহের হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। হজ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে তাৎক্ষণিক দেশবাসীকে আপনারা অবহিত করছেন, আমাদেরকেও নানা তথ্য দিয়ে সহযোগিতা করছেন। আপনাদের অব্যাহত সহযোগিতা ও আন্তরিক উপস্থিতির জন্য আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এই প্রসঙ্গ সংশ্লিষ্ট যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের স্যার সহ আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি স্যারজন আছেন, যারা আপনাদেরকে স্যাটিসফাই করার চেষ্টা করবেন। এই যে এজেন্সিগুলো যে ফেরত পাচ্ছে টাকাটা, সাধারণ হজযাত্রী যারা গিয়েছে, এটা কি শুধু এজেন্সিরাই পাবে? এটা এজেন্সি পাঠিয়েছে, এজেন্সি সৌদি প্ল্যাটফর্ম মাশার নুসুক প্ল্যাটফর্মে IBN এর মাধ্যমে জমা দিয়েছে। এখন এটা হাজিরা পাবেন কিনা এটা আমরা বলতে হাজিরা পাওয়ার কথা নয়, এগুলো এজেন্সির টাকা। এই টাকাটা তো হাজিদের কাছ থেকে এজেন্সি নিয়ে একটা ফি নির্ধারণ করেছে যে এত টাকার মধ্যে আপনি হজ করবেন, সেই টাকাটাই হচ্ছে এজেন্সি ওখানে জমা দিয়েছে, অতিরিক্ত টাকা কোনো খরচ হয়নি। সেই টাকাটা এক হিসেবে তো যে হজযাত্রী গিয়েছে সেই টাকাটা পাওয়ার কথা না, এটা এজেন্সি পাঠিয়েছে, তো এজেন্সি কিছু টাকা বেশিও পাঠাতে পারে। এটা যে হাজিদের কাছ থেকে নিয়ে সবগুলো ওখানে দেবে এমন নয়, যেহেতু এটা তাদের ব্যবসা। তো ব্যবসা হওয়ার কারণে তারা কিছু টাকা যাতে শর্টেজ না হয় এই জন্য কিছু টাকা বেশি পাঠিয়েছে। আচ্ছা, এটা 12 তারিখ রাত 12টা পর্যন্ত ছিল। এই 12 তারিখ রাত 12টার ভিতরে আমরা 59,859 জন, অর্থাৎ বলতে গেলে 60,000-এর মতো নিবন্ধিত হয়েছে। এবং 14 তারিখ সৌদি গভর্নমেন্টের সাথে আমাদের বৈঠক হবে আগামীকাল। এই বৈঠকে হয়তো ওনারা আমাদের কাছে জানতে চাইবেন যে আপনাদের সর্বশেষ কতজন নিবন্ধিত, কতজনের ভাউচার হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা আশাবাদী সময় একটু বাড়তে পারে, ওনারা যদি অ্যালাউ করেন বাড়বে, এটাই আমরা ধরে নিতে পারি। কালকে সৌদি গভর্নমেন্টের সাথে আলোচনা হলেই আমরা এটা বুঝতে পারব এবং তারা আমাদের কাছে তথ্য চাইবেন যে কত আপনারা করেছেন আর কতজন বাকি আছে। তা আগামীকালে আমরা সেটা জানতে পারব। এখন বন্ধ, এটা তো 12টার পর থেকে বন্ধ হয়ে গেছে, সিস্টেমে বন্ধ হয়ে গেছে। কালকে মিটিং হলে আমরা আশা করতে পারি, আমরা তাদেরকে রিকোয়েস্ট করব বাড়ানোর জন্য। এবং আমরা আজকে বিকেল 5টার ভিতরে আমরা এজেন্সির কাছ থেকে একটা জিনিস জানতে চেয়েছি যে অপেক্ষমান আর কত আছে, যারা ইনপুট দিতে পারে নাই 12 তারিখ রাত 12টার মধ্যে যারা দিতে পারে নাই এরকম সংখ্যা কত। এটা যদি আমরা আজকে বিকেলের ভিতরে পেয়ে যাই তাহলে কালকের বৈঠকে আমরা বলবো যে এতজন হাজি ইজ ওয়েটিং ফর রেজিস্ট্রেশন। পাইপলাইনে কত আছে সরকারি হয় 5-7 হাজারের মতো, বেসরকারি তাকে 1 লাখ দিচ্ছে। এইবার কিন্তু আপনি যখন রিভিউ করছেন এই বিষয়টা উল্লেখ করেন নাই। সেক্ষেত্রে এখন পর্যন্ত আপনার এটা পরবর্তীতে নির্ধারিত হয়েছিল না সরকারি কত বেসরকারি কত কোটা। সরকারিভাবে 3,923 এই পর্যন্ত নিবন্ধিত, বেসরকারিভাবে 55,936, মোট 79,859। হ্যাঁ, এই 393। সংখ্যা নির্ধারণ করা নাই। এখানে যদি বাড়ে, এবার 10,000 বাড়লেও আমরা 10,000 নিয়ে যাব। এটা রেজিস্ট্রেশনের উপর নির্ভর করবে আর কি। না না না, আমরা তো নির্ধারণ করি নাই, আমরা তো এটা ওপেন রাখছি। মন্ত্রী সাহেব ওপেন না, আমরা ওপেন রাখছি। যারা আসবেন সরকারের চাদরের ভিতরে, আন্ডার দি অ্যাম্ব্রেলা অফ দ্য গভর্নমেন্ট, আমরা তাদেরকে নিয়ে যাবো যত আসে, ওপেন রাখছি।
সরকারিভাবে যাওয়ার বিষয়ে আগ্রহ নেই কেন মানুষের? খুব কম সংখ্যা। এটা অনেক কারণ আছে, কারণ একটা নয়। এটা আমরা দীর্ঘদিন যাবৎ একটা লিগেসি বহন করে আসছি। এর অনেক কারণ আছে। আমাদের সময় তো একেবারে লিমিটেড পিরিয়ড, তো অনেক কারণ আছে। সরকারি পৃথিবীর সব দেশে, এমনকি পাকিস্তানেও, ইন্দোনেশিয়া তো প্রায় 90% গভর্নমেন্টের, পাকিস্তানে 67% সরকারি। আমাদের দেশে এটা অনেক দিন থেকে একটা ট্রেডিশন লক্ষ্য করছি। আমাদের আগের যারা দায়িত্বশীল ছিলেন তারা সরকারের মাধ্যমে হাজিদেরকে প্রেরণের ক্ষেত্রে আমার মনে হয় খুব বেশি তারা তৎপর ছিলেন না, অথবা তারা নিজেরাই এজেন্সি পরিচালনা করতেন, যেহেতু তারা পলিটিক্যাল গভর্নমেন্ট। এ সমস্ত কারণে সরকারের, আর না হলে তো আমরা বেস্ট ফেসিলিটিস প্রোভাইড করি, বাকি টাকা আমরা ফেরত দিই। তা আমাদের পক্ষ থেকে তো সেবার কোনো কমতি নেই। আরেকটা কথা আছে, সেটা হচ্ছে গ্রাম লেভেলে কিছু মধ্যস্বত্বভোগী বারবার হজ এজেন্সি অফ বাংলাদেশ আমাদের কাছে অভিযোগ করেছে যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্বের কারণে ওনাদের সার্ভিস দিতে ওনারা বিড়ম্বনার শিকার হন। এমন আছে যে গ্রাম পর্যায়ে হাজি সংগ্রহ করে ওনাদেরকে দেন, একটা পার্সেন্টেজ যারা সংগ্রাহক আছে তারা নেন। ওই হাজি সাহেব এজেন্সির নামও জানেন না এবং তার সাথে কোনো চুক্তিও নেই। এরকম একটা মধ্যস্বত্ব ভোগী শ্রেণী গড়ে ওঠার কারণে ওই সরকারি হাজি, সরকারি পর্যায়ে হাজি কম, যেহেতু আমরা তো তাদের ওই পরিমাণ টাকা দিতে পারি না। 10-20 হাজার 30 হাজার করে তারা একজনের কাছ থেকে নেয়। এরকম আরও নানা কারণ আছে, পলিটিক্যাল কারণ আছে, এই কারণে এটা কম। তো আমরা চেষ্টা করেছি, আগামী দিনে হয়তো যারা সরকারে থাকবেন তারা আরও চেষ্টা করবেন। আমরা ইন্দোনেশিয়ার মডেল, মালয়েশিয়ার মডেল যদি অনুসরণ করতে পারি তাহলে সরকারি প্ল্যাটফর্মে হজের সংখ্যা বৃদ্ধি পাবে। ও এটাও একটা কারণ, এটা উৎসাহ পায় না, এটাও আছে। আর বেসরকারিভাবে সব জায়গায় সাইনবোর্ড লাগানো আছে, এখানে হজের, আমাদের তো সাইনবোর্ড লাগানো নেই, লোক আছে, ঠিক আছে। এটা একটা কারণ, রাইটলি বলেছেন, এটাও একটা কারণ সরকারি পর্যায়ে হাজি কমে যাওয়ার। না, প্রচার মানে যারা হাজি সংগ্রহ করে এরা কিছু লিমিটেড লোকে, এগুলো বিভিন্ন মসজিদের ইমাম, ওনার অধীনে শত শত মানুষ নামাজ পড়ে। উনি বলেন যে এবছর আমি হজে যাব, আপনারা যারা যারা যেতে চান আমার সাথে যোগাযোগ করে টাকা। উনি এগুলো নিয়ে একটা এজেন্সিকে দিয়ে দিলেন, উনি নিজেও হজে গেলেন। আমরা তো আর সবাইকে হজে নিতে পারি না। শেষ করতে পারি। হ্যাঁ, বলেন। আপনারা যে লেখেন যে গাইড যে দেওয়া হয়, সেক্ষেত্রে বলা হয় যে তুমি 45 জন হাজি নিয়ে আসবে, তাহলে তাকে গাইড দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে তো আসলে এইরকম প্রোভাইড করা হচ্ছে যে মধ্যস্বত্বভোগীকে তো সরকারিভাবেই প্রোভাইড করা হচ্ছে যে আপনি হাজি নিয়ে আসেন, তাহলে আপনাকে গাইড হিসেবে। হজ গাইডটা বাধ্যতামূলক। হজ গাইড যদি আপনি নিয়োগ না করেন তাহলে হাজি সাহেবদেরকে মিনা, মুজদালিফা, আরাফা, মক্কা, মদিনা হজের যে রিচুয়ালস বাধ্যতামূলক, ম্যান্ডেটরি, এগুলো শিখাবে কে, এগুলো দেখাবে কে? এই জন্য হজ গাইড ইজ এসেন্সিয়াল, এবং এটা ফর্মুলেটেড বাই দি সৌদি গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট। এটা বেসরকারিদের জন্য গাইড আছে, গাইড কেবল গভর্নমেন্টের জন্য। এটা বেসরকারি লেভেলের জন্য গাইড নেওয়া, একটা গাড়িতে 46 জন ধরে, এটা নেওয়া বাধ্যতামূলক। এটা বেসরকারি লেভেলে না, এরা মধ্যে শুধু এরা তো শ্রম দিচ্ছেন, এবং এক একটা গাড়িতে 46 জন করে যাত্রী ধরে ওনাদেরকে মক্কায় নেওয়া, মদিনায় নেওয়া, দোয়া দরুদ শিখানো, মাসালা মাসাইলের জন্য। আমরা কিন্তু হজ গাইড আলেমদেরকে নিই, অথবা যাদের ইসলামিক নলেজ আছে হজ সংক্রান্ত তাদেরকে নিই। নির্বাচনের সময় ফেব্রুয়ারি মাস নির্ধারণ করা হয়েছে, এখন পর্যন্ত সরকারের নির্বাচন কি আপনারা
কেউ কেউ বলছে যে উপদেষ্টারা আঘাত করেছে, দেশে পালাবেন, এরকম কি ইচ্ছা আছে কিনা? আচ্ছা, এটা তো হজ সংক্রান্ত নয়। আমরা কোথায় দেশ থেকে পালাবো? দেশে যেখানে আমাদের ঢাকা শহরে আমার নিজের কোনো ঘর নাই, চট্টগ্রাম শহরে আজকে কয় বছর, একেবারে অনার্স পড়ার সময় থেকে অনেক বছর না, সারা জীবনটাই তো চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম শহরে আমার কোনো বাড়ি নেই বা আমার কোনো ফ্ল্যাট নেই, তো আমার বাইরে সেফ এক্সিট আমি কোথাও রাস্তায় গিয়ে কোনো শুয়ে থাকবো? এই দেশ আমার, আমরা দায়িত্ব, আমরা একটা ইলেকটেড গভর্নমেন্টকে দায়িত্বটা বুঝিয়ে দিতে পারি। এটা আমাদের কত বড় সফলতা। একটা নির্বাচিত সরকারের কে যদি আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারি, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এটা আমাদের জন্য বড় কৃতিত্ব। সেফ এক্সিটের কোনো প্রয়োজনই নেই। আর আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো টাকা লুট করি নাই, ফলে আমাদের যে লুকিয়ে থাকতে হবে। ধন্যবাদ আপনাদের সবাই। মাননীয় উপদেষ্টা, লাস্ট একটা প্রশ্ন। আপনি কয়েকদিন আগে তামিরুল মিল্লাত মাদ্রাসার একটি প্রোগ্রামে গিয়েছিলেন, সেখানে বলেছিলেন যে খুব কঠিন একটা সময় পার করছি আমরা, একটা ট্রানজিশনাল পিরিয়ড চলছে, তো সেই কঠিন সময়ের মধ্যে কি আমরা এখনো অতিবাহিত করছি নাকি সেটা অতিক্রম করছি? কঠিন সময় হচ্ছে সব সময় ভাই, আমরা যে সময় দায়িত্ব নিয়েছি এটা তো একেবারে ক্রুশিয়াল মুভমেন্ট, যেখানে ল অ্যান্ড অর্ডার ছিল না। 5 তারিখ থেকে 8 এই সময়টা তো আরও বেশি ভয়ঙ্কর অবস্থা ছিল। দেশে কোনো সরকার ছিল না, পার্লামেন্ট ডিসলভ। আমরা যখন দায়িত্ব নিয়েছি, আমি ঢাকা শহরে যাচ্ছি যে এক থানার সামনে দিই, পুরো থানাটাই তো খালি আগুন, মানে ছাই। এই অবস্থা থেকে আমরা যখন দায়িত্ব নিই তখন $20 বিলিয়ন ছিল রিজার্ভ, এখন 32+ আমাদের রিজার্ভ। আমরা তো ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে সবগুলো প্রশাসনিক যে সিস্টেম, ইকোনমিক সিস্টেম, সবগুলোকে আমরা একটা সহনীয় পর্যায়ে আমরা নিয়ে এসেছি। আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের জন্য আমরা পথ মসৃণ করে দিয়েছি। অতএব আমাদের এই পিরিয়ডটা, বিষয় সেটা হচ্ছে যাদের আন্দোলনের কারণে আপনারা সরকারে এসেছেন, উপদেষ্টা হয়েছেন, যেমন নাহিদ ইসলামের কথাই যদি বলি, সেই নাহিদ ইসলামই বলছেন যে উপদেষ্টাদের সেফ এক্সিট, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ করছেন। এই অবস্থাটা আসলে কেন হচ্ছে? তারা কেন অবিশ্বাস করছে? এটা নাহিদ সাহেব ভালো বলতে পারবেন, এটা তো আমার পক্ষে বলা কঠিন। এবং আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি স্পষ্ট করে বলি আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমি এদেশের নাগরিক, আমি এদেশেই থাকবো, আর আমার কোনো অপরাধ নাই। আমি কোনো রাষ্ট্রীয় সম্পদ চুরি করি নাই বা কাউকে চুরি করতে সহায়তা দিই নাই, অতএব আমার কোনো অপরাধ নেই। অতএব আমি কেন সেফ এক্সিটের জন্য পাগল হব? মানে আন্দোলনে যারা সক্রিয় ছিল তাদের সাথে সরকারের কি কোনো দূরত্ব তৈরি হয়েছে? আমার তো মনে হয় না দূরত্ব তৈরি হয়েছে। রাজনীতির কারণে অনেকে অনেক কথা বলেন, সবগুলোকে তো আর 100 ভাগ নীতিতে মাপা যায় না। আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো, পলিটিক্যাল লিডারদের সাথেও আমাদের সম্পর্ক ভালো। প্রত্যেকের সাথে আমরা সুসম্পর্ক বহাল রাখার চেষ্টা করি। ধন্যবাদ। উপদেষ্টা যেটা হলো হেফাজতে ইসলাম স্কুলে, প্রাইমারি স্কুলে ধর্ম সঙ্গীত শিক্ষকের বদলে ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা বলছে। আপনি উপদেষ্টা হিসেবে কি মনে করেন? আচ্ছা, এটা সাধারণত আমার মন্ত্রণালয়ের আওতায় নয়, এটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায়। ওনারা দাবি করছেন, আমি মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলেছি যে এটা নিয়ে আপনার বসা দরকার। হেফাজতে ইসলাম সহ আলেমুল আমাদের পক্ষ থেকে আপত্তি আছে। সঙ্গীত ছাত্রের দাওরা হাদিসের সনদ আছে, যেটা বিগত গভর্নমেন্ট MA Arabic, MA Islamic স্টাডিজের ইকুইভ্যালেন্স, এটা অ্যাকসেপ্টেড বাই দি, অ্যাপ্রুভড বাই দি পার্লামেন্ট। আপনি ওনাদেরকে প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে নিলে তারা ধর্ম, বাংলা এগুলো খুব ভালো করে পড়াতে পারবেন। তিনি বলেন আমি এটা বিবেচনা করব। আমি এটা ডিউলেটার ওনাকে দিয়েছি। তো এটা ওনার মন্ত্রণালয়ের ব্যাপার। তারপরেও আমি ওনার সাথে আলাপ করব এই ব্যাপারে, যাতে কোনো উনি এটাও আমারে বলেছেন সঙ্গীত শিক্ষার যে ঘোষণাটা এটা খুব দ্রুত বাস্তবায়িত হচ্ছে না, এটাও বললেন। না, নেওয়া যাবে না, হেফাজত দাবি করছে। উনি বললেন যে এটা এখন আর হচ্ছে না, এখন আমরা এই বিষয়ে আর অগ্রসর হচ্ছি না। ধর্ম ক্লাস, এটা হিন্দুরা হিন্দু ধর্ম পড়াবেন, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পড়াবেন, মুসলমানরা ইসলাম ধর্ম পড়াবেন, নৃগোষ্ঠীর লোকেরা নৃগোষ্ঠীর
ধর্মবর্ণ, আমরা এটাই চাইছিলাম। আমি এটা ওনাকে বলেছি, এটা ওনার মন্ত্রণালয়ের ব্যাপার। এটা প্রাথমিক স্কুলে যে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত সেটা আপাতত না না, এটা আমি বলতে পারবো না, যেহেতু এটা আমার মিনিস্ট্রির আন্ডারে নয়। উনি আমার এতটুকু বলেন যে সঙ্গীত হেফাজতের দাবি বা বিভিন্ন ইসলামিক দলের দাবির ভিত্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এটা বিবেচনা করছে কি করা যায়। এখন যে সঙ্গীত শিক্ষা বাতিল, এটা তো আমি ওনার মন্ত্রণালয়ের কথা আমি বলার তো সমীচীন নয়। মাননীয় উপদেষ্টা, আপনি একজন ধর্মীয় বন্ধু এবং ধর্মীয় উপদেষ্টা, আপনি কি মনে করেন এই প্রস্তাবটাকে গ্রহণ করা উচিত? না না, এটা তো আমার মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয়, এটা আমার মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত, এটা প্রাথমিক মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। ওনারা এটা ঠিক করবেন সঙ্গীত থাকবে কিনা বা না থাকবে, এটা অ্যাবসলিউটলি ডিপেন্ড অন হিজ মিনিস্ট্রি। থ্যাংক ইউ।